দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ভারত তার বিশাল জনসংখ্যা, বিস্তৃত ভূখণ্ড, অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক শক্তির কারণে অন্যান্য দেশের তুলনায় অনেকটা এগিয়ে। 2014 সালে হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী প্রথম বা নেবারহুড ফার্স্ট নীতি গ্রহণ করেন। যদিও মুখে তিনি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বলেন, বাস্তবে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। বাংলাদেশে ভারতের সমর্থিত আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের প্রতি ভারতের শত্রুবাপন্ন মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন জাগে, কেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রকৃত বন্ধু নেই? অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব ভারতের প্রতিবেশী নীতির বাস্তবতা ও কারণ নিয়ে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। ভারত ও তার প্রতিবেশীদের মধ্যকার সম্পর্ক বিগত কয়েক দশকে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। 1980-র দশক থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রতি পারস্পরিক অবিশ্বাস তৈরি হওয়ায় ভারত তখন থেকেই প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাসের প্রয়াস চালিয়ে যাচ্ছে। 1990-এর দশকের ভারত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য গুজরাল ডকট্রিন বা গুজরাল মতবাদ গ্রহণ করেছিলেন। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া ইন্দুলাল কুমার গুজরাল এই মতবাদ প্রণয়ন করেছিলেন। গুজরাল ডকট্রিন 5টি মূলনীতির উপর গড়ে ওঠে। ভারতের সেই নীতিগুলো হলো প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রতিদানের প্রত্যাশা ছাড়া সাহায্য করা, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, ছোট বড় সকল দেশের সাথে সমান মর্যাদার সম্পর্ক গড়ে তোলা, প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং প্রতিবেশী দেশের জরুরি প্রয়োজনে বিনা শর্তে সহায়তা প্রদান করা। তার মানে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সর্বোচ্চ উদারতা দেখাবে, তবে এর বিপরীতে কোনো প্রতিদানের আশা করবে না। এটি বিশেষত ছোট দেশগুলো যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এই বিষয়গুলো মেনে চলে ভারত দাদাগিরি না করেই প্রতিবেশী দেশগুলোর আস্থার জায়গায় পৌঁছাতে পারত, কিন্তু ভারত বরং গুজরাল ডকট্রিনের সম্পূর্ণ বিপরীত আচরণ করে প্রতিবেশীদের মন বিষিয়ে তুলেছেন। গুজরাল ডকট্রিনের সফলতা বলতে এই নীতির ফলে বাংলাদেশের সাথে গঙ্গা নদীর পানি বন্টনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যদিও বাস্তবে সেই চুক্তিতে বাংলাদেশকে চূড়ান্তভাবে ঠকানো হয়েছে। এই নীতির মাধ্যমে ভুটান এবং নেপালের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক মজবুত হয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ভারত শান্তি প্রতিষ্ঠায় একটি সহায়তা ভূমিকা পালন করে। তবে মোটা দাগে গুজরাল নীতির মাধ্যমে ভারত প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট নীতি গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। এই নীতির আওতায় ভারত তার প্রতিবেশীদের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করে। অনেকেই ভেবেছিলেন ভারতের প্রতি তার প্রতিবেশী দেশগুলোর যে অনাস্থা সেটা হয়তো নেইবারহুড ফার্স্ট নীতির মাধ্যমে দূর হবে, কিন্তু বাস্তবে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতিমালা প্রতিবেশীদের সাথে সম্পর্কের আরও অবনতি দিয়েছে। বিশেষ করে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জিকা বা এনআরসির মতো বিষয়গুলোতে বিজেপি সরকার বাংলাদেশিদেরকে ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে ভয়ানক অপপ্রচার চালিয়েছে। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কেও ভিন্ন ভিন্ন কারণে চ্যালেঞ্জ দেখা দিয়েছিল। নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ এবং শ্রীলঙ্কা চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়েছে। মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন এবং নতুন সরকারের চীনপন্থী অবস্থানের ফলেও ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি ব্যর্থ হয়েছে। সহজ করে বলতে গেলে নরেন্দ্র মোদীর কঠোর হিন্দুত্ববাদী সরকার প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের বড় বড় বুলি আড়ালেও প্রকৃত প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং বিজেপির অহিষ্ণ উগ্র হিন্দু মৌলবাদী নেতাদের জন্য সেই সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে কেউই ভারতের স্থায়ী বন্ধু হিসেবে পরিচিত নয়।
বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে মালদ্বীপ কিংবা মিয়ানমার থেকে আফগানিস্তান, প্রতিবেশী প্রায় প্রতিটি দেশেরই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পেছনে কয়েকটি সাধারণ কারণ হল ভারতের আধ্যাত্মপূর্ণ মনোভাব, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংবেদনশীলতা, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীর ছোট দেশগুলোর ওপর বড় ভাই সুলভ আচরণ সকল দেশেই অসন্তুষ্টের জন্ম দিয়েছে। এমনকি ভারতের এই দাদাগিরিতে নেপালের মতো হিন্দু প্রধান দেশও ভারতের কাছ থেকে দূরে সরে গেছে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের সমস্যার প্রভাব নেই, তবে ভারত নেপাল সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে 2015 সালে। সে সময় দেশটিতে নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীলতা ভারত নেপাল জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ওপর অবরোধ আরোপ করে। সে সময় নেপালে অশান্তি তৈরি করার মধ্যে সেই সম্প্রদায়ের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থনের কারণে নেপালি জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেড়ে যায়। 2022 সালেও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করেন। ভারত পাকিস্তান সম্পর্কের মূল সমস্যা কাশ্মীর ইস্যু। 75 বছর ধরে কাশ্মীরের স্বায়ত্তশাসনের সংকট দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়েছে। ভারতের হিন্দুত্ববাদী নীতিমালা এবং সামরিক শক্তির আগ্রাসন ভারত পাকিস্তান চিরশত্রু অবস্থাকে আরও সুদৃঢ় করেছে। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। 1962 সালে সীমান্ত যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে লাদাখ সীমান্তের সংঘাত এই সম্পর্কের ওপর আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। তার ওপর চীনের সাথে পাকিস্তানের আজীবনের বন্ধুত্ব ভারতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারত সাহায্য করলেও চীনের বড় বিনিয়োগে নির্মিত হাম্বানটোটা বন্দর এবং শ্রীলঙ্কার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কায় বামপন্থী অনুরা দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয়। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। তিনি ক্ষমতায় এসে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানান, যা ভারত মেনে নিতে বাধ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্য নিয়েছে। 2024 সালের জুলাইয়ে মইজু ভারতকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে আর্থিক সহায়তা চেয়েছেন। 1949 সালে ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি অনুযায়ী ভুটানকে তার পররাষ্ট্র নীতি ভারতের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতে হতো। তবে 2007 সালে চুক্তিটি সংশোধন করে ভারতকে তার নিজস্ব পররাষ্ট্রনীতি পরিচালনায় স্বাধীনতা দেওয়া হয়। তবে শর্ত ছিল যে তা যেন ভারতের স্বার্থের বিপরীতে না যায়। এর বাইরেও আরও বেশ কিছু বিষয়ে ভুটান প্রায়ই ভারতের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। মিয়ানমারে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে, কারণ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে শরণার্থী প্রবাহ এবং অস্ত্র সরবরাহের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকারকে ভারত এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দিল্লি কাজ করছে। বিশেষজ্ঞদের মতে আমেরিকা ও রাশিয়ার মতো বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে ভারত তার প্রতিবেশী দেশগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর সব সরকারই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ভারতকে এমন সব সুবিধা দিয়েছে যে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য ভাবতে শুরু করে। এ সময় সম্পর্ক একতরফা হয়ে যায়, যেখানে বাংলাদেশ কেবল গেছে আর ভারত নিরঙ্কুশ সুবিধা ভোগ করেছে। বিগত 1.5 দশকে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করলে দেখা যায় কোনো একটি চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক ছিল না। তার মানে শেখ হাসিনার মূল উদ্দেশ্য ছিল ভারতকে অন্যান্য সুবিধা দিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ অবনতি ঘটেছে। তারপর থেকে ভারত ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশি মুসলমানদেরকে অপমান করে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করে গেলেও শেখ হাসিনার সরকার তখন ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচারকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে। হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি থেকে শুরু করে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা পর্যন্ত কোনো একটি বিষয়ে বাংলাদেশ ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি। 24-এর গণ অভ্যুত্থানে
ভারতপন্থী আওয়ামী লীগ সরকার পতনের মাত্র কয়েকদিনের মধ্যে ভারত তাদের বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবিয়েছে। বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য ইসকনের বহিষ্কৃত নেতাদের দিয়ে ক্রমাগত সাম্প্রদায়িক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে চলেছে এবং ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভারতের মতো বিশ্বের সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক অস্থিরতার একটি দেশ, যেখানে একের পর এক মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, যে দেশে শুধুমাত্র গরুর মাংস খাওয়া সন্দেহে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তারা বাংলাদেশের মতো বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একটি দেশকে অসাম্প্রদায়িকতার সবক শেখাতে আসে। ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে বহু আগে থেকে অঘোষিত যুদ্ধ শুরু করেছিল, কিন্তু হাসিনার দিল্লিদাসী মনোভাবের কারণে অতীতে ভারতীয় আগ্রাসন এমন নগ্ন চেহারা দেখা যায়নি। হাসিনার আমলে ভারত বাংলাদেশকে ভুটান মডেল শাসন করতে চেয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন তারা বাংলাদেশকে পাকিস্তান মডেলে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করেছে। বিজেপির ভারত নিজেদেরকে অনেক প্রভাবশালী মনে করতে শুরু করেছে, তাই নরেন্দ্র মোদী ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার তোড় চালান, কিন্তু তিনি নিজ দেশের রাজ্য মণিপুরের অস্থিরতা থামাতে পারেন। ভারত বিশ্ব রাজনীতিতে মোড়ল সাজতে যায়, কিন্তু নিজের প্রতিবেশীরাই কেউ ভারতের কথা শোনে না। কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি তোমার বন্ধু বদলাতে পারো, তবে প্রতিবেশী নয়। ভারতের সেই কথা বলে প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ করেছে। সে কারণে দক্ষিণ এশিয়ায় চীনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু থাকলেও ভারতের কোনো বন্ধু নেই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।